হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আপনাদের সামনে একটা সিনেমার কাহিনী বিশ্লেষণ এবং নিজের মতামত জ্ঞাপনের জন্য। কয়েকটা বলিউড সিনেমার কাহিনী বিশ্লেষণ করার পর আজকে আমি বেছে নিয়েছি একটি সাউথ ইন্ডিয়ান সিনেমা। সিনেমাটার নাম 108 সাইরেন 108। সিনেমাটিতে অভিনয় করেছে জয়ম রবি, কীর্তি সুরেশ এবং অনুপমা মাহেশ্বরী মূল চরিত্রে। সিনেমাটি ফেব্রুয়ারি 2024-এ রিলিজ হয়েছে। তবে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের কাহিনী বিন্যাস এবং পর্যালোচনা করার আগেই আমরা যেটা করে থাকি, সিনেমার কাহিনীটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, যার থেকে আশা করি আমার দর্শকেরা এটা বুঝতে পারবে সিনেমাটা ভালো নাকি খারাপ, এবং আমার রিভিউর পরে আশা করি তারা সিদ্ধান্ত নিতে পারবে যে সিনেমাটা দেখা উচিত কিনা। তো চলুন শুরু করা যাক। রাতের অন্ধকারে শহরের রাস্তায় আমরা দেখতে পাই একজন মুখোশধারী লোক একটা বস্তার মধ্যে একজন মানুষকে বেঁধে নিয়ে আসে এবং তাকে টর্চ লাইট দিয়ে মেরে খুন করে। তারপরে কাট অফ হয়ে যায় পরের দৃশ্যে। সেখানে আমরা দেখতে পাই শহরের একটা স্কুল, এবং সেই স্কুলে সমস্ত হাই স্কুলের স্টুডেন্টরা নিজেদের বাবার সম্বন্ধে বক্তৃতা দিচ্ছে। সেখানে মালার নামে একটি মেয়ে, যে কিনা নবম শ্রেণীতে পড়ে, সে তার বাবার সম্বন্ধে বক্তৃতা দেয় এবং তার বক্তৃতা স্কুলের সবার খুব পছন্দ হয়, এবং তার ফলস্বরূপ সে বক্তৃতাতে প্রথম পুরস্কারও জিতে নেয়। কিন্তু যখনই সে বেরিয়ে আসে তখন তার মনে পড়ে ছোটোবেলায় তার বন্ধুবান্ধবরা তার বাবার নাম নিয়ে তাকে কথা শোনাতো। অ্যাকচুয়ালি তার বাবা জেলে আছে। মালারের বাবা এখানে আমাদের সিনেমার হিরো জয়ম রবি, এখানে তার নাম থিলাগা বর্মন অথবা থিলাগাম। সে 14 বছরের জন্য জেলে আছে। তার অপরাধ, সে তার নিজের স্ত্রীকে খুন করেছে। তা এরপরে পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেলের মধ্যে সবাই পেরোলে যে যার বাড়িতে যাচ্ছে পরিবারের সাথে দেখা করার জন্যে। তো জেলার থিলাগামকে ডেকে পাঠায়, তাকে জিজ্ঞাসা করে সে তার পেরোলে বাড়িতে যেতে চায় কিনা। প্রথমে থিলাগাম বলে যে আমি যেতে চাই না। তার 2-4 দিন পরেই থিলাগাম আবার এসে বলে যে আমি পেরোলে বাড়ি যেতে চাই। তার কারণ হিসাবে আমাদেরকে দেখানো হয় থিলাগামের বাবা খুব অসুস্থ, তার বাবাকে দেখার জন্যে সে বাড়ি যেতে চায়। এরপরে জিলার থিলাগামকে পারমিশন দেয় পেরোলে বাড়ি যাওয়ার জন্যে। 2 সপ্তাহের জন্যে থিলাগাম পারমিশন পায়। থিলাগাম বাড়িতে আসে। তার বাড়িতে আসা উপলক্ষে তার মা, তার আত্মীয় স্বজন সবাই খুবই খুশি হয়। কিন্তু তার মেয়ে মালার, যে কিনা জানে যে তার বাবা জেলে আছে তার মাকে খুন করার জন্যে, সে এতে খুবই আপসেট হয় এবং রাগান্বিত হয়। সে বাইরে থেকে চলে যায় এবং বাইরে থেকে গিয়ে সে তার বাবার বোনের বাড়িতে থাকে। এরপরে থিলাগাম 2 সপ্তাহের পেরোল নিয়ে পুলিশ গাড়িতে বাড়িতে আসে। তাকে দেখে তার মা এবং তার অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিল সবাই আনন্দিত হয় এবং বাড়িতে একটা ছোটোখাটো উৎসবের মেজাজ তৈরি হয়। যদিও থিলাগাম জেল থেকে এসেছে, এটা নিয়ে অনেকের মনেই একটু সংশয় ছিল, কিন্তু কেউই থিলাগামের সামনে সেটা প্রকাশ করছিল না। সবাই থিলাগামের পেছনে সেটা নিয়ে একটু আলোচনা করছিল। তবু থিলাগাম এটা বুঝতে পারছিল, আর এর জন্য সে কিছু মাইন্ড করছিল না। আফটার অল সে তো জেলে ছিল। যেহেতু থিলাগামের মেয়ে মালার বাড়ি থেকে চলে গেছে, সেহেতু থিলাগাম মেয়েকে দেখতে পায় না। যদিও সে তার বাড়ির 2-1টা বাড়ি পরেই খালার বাড়িতে থাকে। এদিকে থিলাগামের মা তাকে উৎসাহিত করতে থাকে, মানে থিলাগামকে উৎসাহিত করতে থাকে কোথায় গেলে কোথায় তার মেয়েকে দেখতে পাবে এবং কীভাবে দেখতে পাবে সেটা থিলাগামকে বুদ্ধি দিতে থাকে। থিলাগাম চেষ্টা করতে থাকে তার মেয়েকে দেখার, কিন্তু সহজে তার মুখ দেখা হয়ে ওঠে না। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই পলিটিক্যাল নেতা মনিকামকে তার সহযোগী আম্বু খুন করতে চায়। কারণ আম্বু ভেবেছিল 20-25 বছর দলে থাকার সুবাদে পরবর্তী নেতা হিসাবে তার নাম প্রস্তাবিত করা হবে, কিন্তু মনিকাম সেটা না করে তার ছেলেকে সেই পোস্টের দাবিদার হিসাবে প্রস্তাবিত করে। এর জন্য আম্বুর মনে মনে খুব রাগ হয় এবং সে চায় মনিকামকে সরিয়ে দিয়ে সেই জায়গায় নিজেকে দাঁড় করাতে। আর এর জন্য আম্বু তার রাইট হ্যান্ড কিংবা কন্ট্যাক্ট কিলার মণিকান্দনকে কন্ট্যাক্ট করে। সে মণিকান্দনকে বলে যে সে মণিকান্দনকে 50 লাখ টাকা দেবে, তার বিনিময়ে তাকে মনিকামকে খুন করতে হবে এবং খুন করে গা ঢাকা দিতে হবে। সিনেমার হিরো থিলাগাম তার মায়ের বুদ্ধি মতো মেয়েকে দেখার জন্য
বৃষ্টির মধ্যে একটা চায়ের দোকানে এসে দাঁড়ায়। তার মেয়ে সেখানে আসে, কিন্তু সেই দোকানে কিছু বখাটে ছেলে তার মেয়েকে উল্টোপাল্টা মন্তব্য করে ডিস্টার্ব করতে থাকে। সেই বখাটে ছেলেগুলোর মধ্যে বিকি নামে একটা ছেলে ছিল। তার মেয়ে সেখান থেকে চলে যাওয়ার পরে তিলাগম সেই ছেলেগুলোকে ধরে মারধর করে। সেখানে পুলিশ আসে, পুলিশ এসে উভয় পক্ষকে গ্রেপ্তার করে। তিলাগম পুলিশ অফিসারকে ব্যাপারটা খুলে বলে যে তার মেয়েকে উত্ত্যক্ত করছিল বলেই সে ছেলেগুলোকে মারধর করছিল। পুলিশ তিলাগমের ব্যাপারটা বুঝতে পারে, সে পুলিশ ছেলেগুলোকে আবার মারধর করে। এরপরে তিলাগমকে যেতে দেয়, কিন্তু যেহেতু তিলাগম পেরোলে আছে, সে তিলাগমকে পরামর্শ দেয় যেন সে এই জাতীয় কোনো কাজ না করে, যাতে সে পুলিশের নজরে পড়ে কিংবা তাকে থানায় আসতে হয়, তাহলে তার পেরোল ক্যান্সেল হয়ে যেতে পারে। তিলাগম যেহেতু পেরোলে আছে, সো নিয়ম অনুযায়ী তিলাগমের বাড়িতে একজন শ্যাডো পুলিশ পাঠানো হয়। শ্যাডো পুলিশের অর্থ হচ্ছে যারা পেরোলে থাকে তাদের সাথে সবসময় একজন পুলিশ কনস্টেবল লেভেলের তার সাথে থাকবে এবং সবসময় তার উপর নজর রাখবে। এই চরিত্রে আমরা দেখতে পাবো যোগীবাবুকে, এবং চরিত্রটি যোগীবাবু খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে তার অভিনয় দক্ষতার বলে। সিনেমায় শ্যাডো পুলিশের চরিত্রের নাম ভেলাঙ্কিনী। এরপর থেকে ভেলাঙ্কিনী সবসময় তিলাগমের সাথেই থাকতো। এবং তিলাগম এবং ভেলাঙ্কিনী একসাথে থাকতে থাকতে দুজনের মধ্যে একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে ওঠে। একদিন রাতে তিলাগম এবং ভেলাঙ্কিনী ওয়াইন শপে যায় ওয়াইন কেনার জন্যে, এবং ওই ওয়াইন শপেই মণিকাম এবং আম্বু আসে। সেখানে মণিকাম রীতিমতো যাতায়াত করে এবং সেখানে তার নিজস্ব একটা রুম আছে, সেই রুমে বসে সে মদ পান করে এবং টিভি দেখতে থাকে। তো মণিকাম যে আজকে এখানে আসবে সেটা আম্বু তার কন্ট্যাক্ট কিলার মণিকান্দনকে আগে থেকে জানিয়ে দেয় এবং বলে যে আজকের রাতে তাকে খুন করতে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তিলাগম এবং ভেলাঙ্কিনী সেখান থেকে চলে যায় এবং মণিকান্দন তার সহযোগী বিকিকে নিয়ে আসে মণিকামকে খুন করার জন্যে। সে বিকিকে বলে লাইট বন্ধ করে দিতে, যাতে ওখানে অন্ধকার হয়ে যায়, এবং সে মণিকামের রুমের মধ্যে গিয়ে মণিকামকে পেছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে এবং তাকে রক্তাক্ত করে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা এটাও দেখতে পাই তিলাগম এবং ভেলাঙ্কিনী তারাও বাড়িতে ফিরে আসে। সেই রাতে মালার তার খালার বাড়ি থেকে দেখতে পায় যে তিলাগম এবং ভেলাঙ্কিনী মদ্যপ অবস্থায় বাড়িতে প্রবেশ করছে। সে এটা চুপচাপ দেখে। যেহেতু বারে খুন হয়েছে এবং খুন হয়েছে একজন প্রভাবশালী নেতা, তো পরের দিন পুলিশ অফিসার এবং ডিএসপি সেখানে এসে পৌঁছায়। এখানে আমরা পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাবো দক্ষিণের সুপারস্টার কীর্তি সুরেশকে। কীর্তি সুরেশের নাম এখানে নন্দিনী, ইন্সপেক্টর নন্দিনী। এখানে ইন্সপেক্টর নন্দিনীর চরিত্রটা সম্বন্ধে একটু বলি। ইন্সপেক্টর নন্দিনী প্রথমে সাসপেন্ড ছিল, আর তার সাসপেন্ড থাকার কারণ ছিল তার কাস্টাডিতে একজন ছোটো জাতের লোক মারা গেছিল, এবং সেটাকে ইস্যু করে মণিকাম এবং আম্বু নন্দিনীকে সাসপেন্ড করার জন্য উপর মহল থেকে তদবির করে এবং নন্দিনী সাসপেন্ড হয়ে যায়। পরবর্তীতে নন্দিনীকে আবার বহাল করা হয় এবং সেই একই পুলিশ স্টেশনে একই পোস্টে তাকে বহাল করা হয়। তো ব্যাক টু মার্ডার প্লেস, সেখানে নন্দিনী আসে। নন্দিনী এসে এবং নন্দিনীর সাথে আসে পোস্টমর্টেমের একজন ডাক্তার। তো তারা এটা তো বুঝতে পারে যে তাকে ছুরি দিয়ে আঘাত করে মারা হয়েছে, কিন্তু তার সাথে সাথে এটাও বোঝা যায় যে মৃত্যুর সময় তার নাক এবং কান দিয়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। তো তারা প্রথমে এটা বুঝতে পারে না যে তাকে যখন ছুরি দিয়ে আঘাত করা হলো তাহলে তার নাক এবং কান দিয়ে কী করে রক্তক্ষরণ হলো। তো পোস্টমর্টেম রিপোর্টের যে ডক্টর সে বলে তাকে মারার আগে নিশ্চয়ই তাকে হাত পা বেঁধে নেওয়া হয়েছিল এবং কোনো একটা যন্ত্র দিয়ে এমন বিকট আওয়াজ তৈরি করা হয়েছিল যার শব্দ ছিল মণিকামের সহ্য শক্তির অনেক উপরে, এবং তার জন্যেই তার নাক এবং কান্দে রক্তক্ষরণ হয়েছে। এখানে নন্দিনী সন্দেহ হয় মেবি মণিকাম ছুরির আঘাতে মরেনি, সে মারা গেছে উচ্চ শব্দজনিত কারণে।
ঘটনাস্থলে পুলিশ একটি রক্তাক্ত চাকু খুঁজে পায়। চাকুটি অ্যাকচুয়ালি মণিকান্দন ফেলে গেছিল, আর মণিকান্দন ওই চাকুটা দিয়েই মানিকামকে বারবার আঘাত করেছিল। তবে চাকুর পাশাপাশি তদন্তকারী দল আরেকটি জিনিস খুঁজে পায়, সেটা হচ্ছে একটি হাতঘড়ি। খোঁজ নিয়ে জানা যায় যে ওই হাতঘড়িটির আসল মালিক হচ্ছে ইন্সপেক্টর নন্দিনী। এখন যেহেতু ইন্সপেক্টর নন্দিনীর হাতঘড়ি ঘটনাস্থলে খুঁজে পাওয়া গেছে, সেহেতু ডিএসপি নাগালিঙ্গম এটা সন্দেহ করে যে নন্দিনীর এই খুনের মধ্যে কোনো রকম ভূমিকা থাকতে পারে। যেহেতু মানিকাম এবং অম্বু ইন্সপেক্টর নন্দিনীর সাসপেন্ডের ব্যাপারে একটি সক্রিয় ভূমিকা রেখেছিল, তার রাগবশত হয়তো নন্দিনী তাকে মার্ডার করতে পারে। কিন্তু নন্দিনী এটা অস্বীকার করে এবং নন্দিনী এটা বলে তার ঘড়ি এখানে কি করে এলো সেটা সে জানে না। যেহেতু দলের একজন বড় নেতা মারা গেছে, সেহেতু ইন্সপেক্টর নন্দিনী তদন্ত করার জন্য আনবুর খামার বাড়িতে আসতে চায়। ইতিমধ্যে আনবু এটা খবর পেয়ে যায় যে যে ছুরি দিয়ে মার্ডার করা হয়েছে সেই ছুরিটি পুলিশ পেয়ে গেছে। তো সে মণিকান্দনকে ডেকে পাঠায় এবং মণিকান্দনকে বলে যে কথা মতো তার 50 লাখ টাকা যেটা সে দিতে চেয়েছিল মানিকামকে হত্যা করার জন্যে, সেটা মণিকান্দনকে দেওয়া হবে। মণিকান্দন যেন সেই টাকাটা তার স্ত্রীর কাছে জমা রেখে বা তার স্ত্রীকে হ্যান্ড ওভার করে টাকাটা পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। মণিকান্দন চলে যাওয়ার পরে সেখানে আসে ভেলাঙ্কিনি এবং থিলাগাম। থিলাগামকে নিয়ে ভেলাঙ্কানি আনবুর সাথে দেখা করতে আসে, কারণ থিলাগাম একটা বড় জমির মালিক, আর থিলাগাম চাইছিল পেরোলে থাকা অবস্থায় সেই জমিটা বিক্রি করতে এবং তার থেকে যা টাকা পাবে সেটাকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করতে। আর যেহেতু জমিটা অনেকটা বড়, সেহেতু একজন পলিটিক্যাল লিডারের সাহায্য নিলে কাজটা সহজে হতে পারে। সেই জন্য ভেলাঙ্কিনি থিলাগামকে নিয়ে আসে আনবুর সাথে দেখা করার জন্যে। আনবুর বাড়িতে আসার পর ড্রয়িং রুমে যখন তারা দুজনে অপেক্ষা করছিল, তখন থিলাগাম ভেলাঙ্কিনিকে বলে যে জমির কাগজ গাড়িতে রাখা আছে, তুমি একটু গিয়ে গাড়ি থেকে নিয়ে আসো। তো ভেলাঙ্কিনি যায় গাড়ির কাগজ আনতে। এরপরে আনবু যখন থিলাগামের সাথে দেখা করতে আসছিল, থিলাগামকে দেখেই সে চিনতে পারে। অ্যাকচুয়ালি তার সন্দেহ হয় যে এই ব্যক্তিকে সে আগে কোথাও দেখেছে, এবং কিছুক্ষণ পরে সে আইডেন্টিফাই করতে পারে যে এর সাথে তার পূর্ব পরিচয় আছে, সেটা 15-20 বছর আগের, এবং সেটা শত্রুতা ছিল তাদের দুজনের মধ্যে। আনবু যখন থিলাগামকে চিহ্নিত করতে পারে, তখন দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এবং মারামারির এক পর্যায়ে আনবুর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং সে ইনহেলার খুঁজতে থাকে। তার শ্বাসকষ্টের কারণে তার ইনহেলার ব্যবহার করার একটা অভ্যেস ছিল। তখন থিলাগাম তার পকেট থেকে ইনহেলার বের করে আনবুকে দেয়। আনবু সেই ইনহেলার তার মুখে স্প্রে করে এবং স্প্রে করার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। অ্যাকচুয়ালি থিলাগাম তার ইনহেলারের মধ্যে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে দেয়। এরপর সেখান থেকে সে চলে যায়। ইন্সপেক্টর নন্দিনী যখন আনবুর খামার বাড়িতে আসে, সে দেখতে পায় আনবুর মৃতদেহ পড়ে আছে। এরপর ঘটনাস্থলে ডিএসপি নাগালিঙ্গম আসে এবং সে আবার সন্দেহ করে নন্দিনীকে, কারণ নন্দিনীর সাসপেন্ডের ব্যাপারে মণিকামের সাথে আনবুরও একটু ভূমিকা ছিল। নন্দিনী যখন ইনভেস্টিগেশন করছিল, তখন থিলাগামের মেয়ে মালার এসে তাকে বলে যে এই খুনগুলো থিলাগাম করেছে। নন্দিনী ব্যাপারটাকে ততটা গুরুত্ব দেয় না, কারণ সে জানে যে মালার থিলাগামের মেয়ে, এবং মালার থিলাগামকে পছন্দ করে না, কারণ সে জানে যে থিলাগাম মানে তার বাবা তার মায়ের হত্যাকারী, এবং সেই কারণে সে 14 বছর জেলে আছে। এরপরে নন্দিনী পুলিশ স্টেশনে মানাকাম যে বারে মারা গেছিল সেই বারের ওয়েটারকে বা সেই বারের কর্মচারীকে দেখে পাঠায়। সে তখন বলে যে ওই দিন রাত্রে মানাকাম, আম্বু এদের পাশাপাশি একজন পুলিশ এসেছিল এবং সেই পুলিশের সাথে আর একজন ব্যক্তি ছিল যার মুখ ছিল কাপড়ে বাঁধা। এখানে আমরা বুঝতে পারি যে পুলিশ এবং ব্যক্তির কথা বলা হচ্ছে তারা হচ্ছে ভেলাঙ্কিনি এবং থিলাগাম। এরপরে নন্দিনী পুলিশ স্টেশনে সমস্ত পুলিশকে
একে একে তার সামনে দাঁড় করায়, কিন্তু বারের কর্মচারী তাদের কাউকেই আইডেন্টিফাই করতে পারে না। কিন্তু বার কর্মচারী যেহেতু বলছে যে সে একজন পুলিশ কর্মচারী কিংবা পুলিশ অফিসারকেই তার বাড়ি আসতে দেখেছিল, তো নন্দিনী যে সমস্ত পুলিশ অফিসার বাইরেতে ডিউটিতে আছে তাদের ছবি একে একে বারের কর্মচারীকে দেখায়। তখনই বার কর্মচারী ভেলাঙ্কিনির ছবি দেখে এবং তাকে আইডেন্টিফাই করে যে ভেলাঙ্কিনি সেদিন এসেছিল এবং তার সাথে অন্য আরেকজন ব্যক্তি ছিল। তো আমরা সবাই জানি যে ভেলাঙ্কিনি এই মুহূর্তে থিলাগানের শ্যাডো পুলিশ হিসাবে নিয়োজিত আছে। তো নন্দিনী এটা আইডেন্টিফাই করে যে ভেলাঙ্কিনির সাথে থিলাগাম সেদিন বাড়ে গেছিল। এরপরে নন্দিনী ফোর্স নিয়ে থিলাগামকে অ্যারেস্ট করার জন্য বেরিয়ে পড়ে। থিলাগাম সেই মুহূর্তে ছিল তার জমিতে, যে জমিটি বিক্রি করার জন্য সে চেষ্টা করছিল। এখানে আমরা দেখতে পাই থিলাগামের জমি মণিকান্দন কিনতে এসেছে। মণিকান্দন আম্বুর থেকে 50 লাখ টাকা পেয়েছে আমরা জানি মানিকামকে হত্যা করার জন্যে। তো সেই টাকা দিয়ে সে থিলাগামের থেকে ওই জমিটি কিনছে। যেহেতু থিলাগামের মেয়ে মালার, মালারকেও সেই জায়গাতে আসতে হচ্ছে ওই জমি রেজিস্ট্রির ব্যাপারে সাহায্য করার জন্যে, হয়তো তার সইয়ের দরকার পড়বে। সেই মুহূর্তে নন্দিনী ওই জায়গায় পৌঁছে যায় এবং সে থিলাগামকে গ্রেপ্তার করে এবং থিলাগামের জামা ধরে টানতে টানতে নিয়ে আসে। সেই মুহূর্তে মালার সেখানে এসে পৌঁছায়। মালার দেখতে পায় থিলাগামকে নন্দিনী টানতে টানতে নিয়ে যাচ্ছে। থিলাগাম নন্দিনীকে অনেকবার রিকোয়েস্ট করে যে আমার মেয়ে দেখছে, আপনি আমার কলারে হাত দেবেন না। একবার তার হাতটা ছাড়িয়েও দেয়, তারপরেও নন্দিনী আরও বেশি রাগান্বিত হয়ে যায় এবং থিলাগামকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। মালার সেই জায়গা থেকে আবার বাড়ি ফিরে যায়। নন্দিনী এখানে সন্দেহ করে যে থিলাগাম মালাকাম এবং আম্বুকে হত্যা করেছে। এবার নন্দিনী এটা কেন সন্দেহ করছে, তার জন্যে আমরা একটু নন্দিনীর দিকটা খতিয়ে দেখি। নন্দিনী প্যারালালি এই খুনের রহস্য উন্মোচন করার চেষ্টা করছিল। পোস্টমর্টেম রিপোর্টে এটা পাওয়া গেছে এবং প্যাথোলজিস্ট যেটা বলেছে যে প্রচণ্ড শব্দের কারণে মানিকামের কান এবং নাক দিয়ে রক্ত বেরিয়েছে এবং তার জন্যই তার মৃত্যু হয়েছে। তাকে ছুরিয়াঘাত হয়তো বা পরে করা হয়েছে। তো নন্দিনী এটা অনুসন্ধান করতে থাকে, ইনভেস্টিগেট করতে থাকে যে এই স্টাইলে কারা খুন করে, এই রকম স্টাইলে করা কোন কোন খুনি জেলে বন্দি আছে। তখন তদন্তে একটা নাম উঠে আসে, একজন মার্ডারার, তার নাম ছিল রবার্ট। নন্দিনী তার খোঁজ করতে থাকে। তার সন্দেহ গিয়ে পড়ে যে হয়তো এই খুনের সাথে রবার্টের কোনো সম্পর্ক আছে। নন্দিনী খুঁজতে খুঁজতে রবার্টের গ্রামে পৌঁছে যায়। সেখানে গিয়ে জানতে পারে অ্যাকচুয়ালি রবার্ট কালা এবং বোবা ছিল, সে কথা বলতে পারতো না এবং শুনতেও পারতো না। তার থেকেও বড় ব্যাপার, রবার্ট মারা গেছে। তো নন্দিনীর ইনভেস্টিগেশন এখানে ব্যাহত হয়, সে ফিরে আসে। এবার সে আবার খোঁজ করতে থাকে যে এই ধরনের আর কোন কোন খুনি আছে। ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে গিয়ে সে জানতে পারে যে সেন্ট্রাল জেলে এরকম আরও 4 জন খুনি আছে যারা কথা বলতে পারে না। এরপরে নন্দিনী সেন্ট্রাল জেলে যায়। সেন্ট্রাল জেলে গিয়ে ওই 4 জন কয়েদি যারা কথা বলতে পারে না এবং শুনতে পায় না তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু যেহেতু তাদের ভাষা নন্দিনী জানে না এবং নন্দিনী ভাষাও তারা বুঝতে পারছে না, সেই জন্য তাদের দরকার ছিল একজন ইন্টারপ্রেটার। তখন নন্দিনী সেখান থেকে চলে আসছিল যে পরের দিন সেই ইন্টারপ্রেটার সাথে করে নিয়ে গিয়ে তাদের সাথে কথা বলবে। তখনই সেখানকার জেলার নন্দিনীকে জানায় এই সমস্ত খুনিদের ইন্টারপ্রেটার ছিল থিলাগাম, কারণ থিলাগামও এই জেলেই থাকত। এরপরে নন্দিনী সমস্ত ঘটনাকে একসাথে সাজানোর চেষ্টা করে। সে বুঝতে পারে যে থিলাগাম এদের সাথে বন্ধুত্ব করে এদের কাছ থেকেই হয়তো খুন করার নতুন নতুন পদ্ধতি শিখেছে এবং পুলিশকে ফাঁকি দেওয়ার সফল চেষ্টা করে চলেছে।
এখান থেকে আমরা আবার বর্তমানে ফিরে আসি একটু। আমরা দেখেছি থিলাগামকে নন্দিনী গ্রেপ্তার করে এনেছে, কারণ তার সন্দেহ থিলাগাম মানাকাম এবং আম্বুকে খুন করেছে। কিন্তু পুলিশ অফিসারদের সামনে কিংবা জাজের সামনে নন্দিনী থিলাগামের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ বা সাক্ষী হাজির করতে পারে না এবং তার জন্যে থিলাগাম ছাড়া পেয়ে যায়। নন্দিনী আবার তার তদন্ত চালাতে থাকে। তদন্তের এক পর্যায়ে এসে নন্দিনী মণিকান্দনের সন্ধান পায়। সে মণিকান্দনকে গ্রেপ্তার করে। মণিকান্দনকে টর্চার করার পরে মণিকান্দন এটা স্বীকার করে যে সেই মানিকাম মানে দলের বড় নেতাকে খুন করেছে। মণিকামকে হত্যা করার পাশাপাশি মণিকান্দন এটাও স্বীকার করে যে সে বিকি নামে একজনকে খুন করেছে। এখন এই বিকি চরিত্রটা সম্বন্ধে আমাদের একটু রিক্যাপ করে নেওয়া দরকার। বিকি হচ্ছে সেই ছেলে যাকে থিলাগাম চায়ের দোকানে মেরেছিল তার মেয়েকে উত্ত্যক্ত করার জন্যে, এবং বিকি হচ্ছে সেই ছেলে যে কিনা ছিল মণিকান্দনের সহকারী। মণিকান্দন যেদিন মানিকামকে খুন করার জন্যে প্ল্যান করে সেই দিন বিকিকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বারের লাইট বন্ধ করে দেওয়ার জন্যে, এবং বিকি সেই ছেলে যে কিনা ইন্সপেক্টর নন্দিনীর ঘড়ি চুরি করেছিল, ঘড়িটা দামি বলে, এবং সেই ঘড়িটা তার কাছ থেকে বারে পড়ে যায়, এবং যেটার কারণে ডিএসপি নাগালিঙ্গম ইন্সপেক্টর নন্দিনীকে সন্দেহ করে। এবার থিলাগাম এখান থেকে ছাড়া পেয়ে যায়। তদন্তের এক পর্যায়ে মণিকান্দন পুলিশকে এটাও জানায় যে সে কেন বিকিকে হত্যা করেছে। অ্যাকচুয়ালি মণিকান্দন বিকিকে সাথে করে নিয়ে গেছিল মানিকামকে হত্যা করার জন্যে। বিকির কাজ ছিল যে বারের লাইট বন্ধ করে দেওয়া, এবং সেই সময় মানিকামকে পেছন থেকে গিয়ে ছুরি দিয়ে হত্যা করবে। তো বিকি সেই হিসাবে লাইট বন্ধ করে দেয় এবং মানিকান্দন তাকে হত্যা করে। এর জন্যে মণিকান্দন বিকিকে 5 লাখ টাকা দেয়। এরপরে বিকি মণিকান্দনকে আবার ফোন করে ডাকে এবং সে তার কাছে আরও টাকা দাবি করে। বিকি মণিকান্দনকে বলে যে মণিকান্দন কিন্তু মণিকামকে খুন করেনি, কারণ মণিকান্দন যখন মানিকামকে ছুরি দিয়ে আঘাত করছিল তার আগেই মানিকাম মারা গেছিল নাক এবং কান দিয়ে রক্তক্ষরণের ফলে। কিন্তু মণিকান্দন বিকিকে টাকা দিতে অস্বীকার করে। এরপরে দুজনের মধ্যে হাতাহাতি হয় এবং মণিকান্দন বিকিকে খুন করে সেই জমিতেই একটা কবর খুঁড়ে তার মধ্যে পুঁতে দেয়, এবং সেই জমিটা ছিল থিলাগামের। এরপরে নন্দিনী বিকির মৃতদেহ উদ্ধার করে। নন্দিনী যেহেতু থিলাগামকে সন্দেহ করছিল মানিকাম এবং আনবুর হত্যার কারণে, তার সন্দেহ আরেকটু প্রবল হয়, কারণ এখানে দেখা যায় যে মণিকান্দন অ্যাকচুয়ালি মানিকামকে হত্যা করেনি। কিন্তু নন্দিনী থিলাগামকে গ্রেপ্তার করতে পারে না সাক্ষী এবং প্রমাণের অভাবে। এবার ঘটনা আবার একটু সেন্ট্রাল জেলের দিকে ঘোরানো যাক। নন্দিনী যখন সেই সমস্ত কয়েদিদের সাথে দেখা করে যারা কথা বলতে পারতো না, যারা কানে শুনতে পারতো না, এবং তাদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয় যে তাদের থেকে খুন করা শিখে থিলাগাম এই খুনগুলো করছে, থিলাগামের ছবি দেখানো হয়। তখন সেই সমস্ত কয়েদি নিজেদের ভাষায় বলে যে না, থিলাগাম এই কাজ করতে পারে না, থিলাগামের অতীত আমরা জানি। যেহেতু নন্দিনী তাদের কথা বুঝতে পারছিল না, সেহেতু ইন্টারপ্রেটার নিয়ে আসা হয় এবং তারা থিলাগামের কাহিনী নন্দিনীর সামনে তুলে ধরে। এবার আমরা একটু চলে যাব 14 বছর আগে থিলাগামের অতীতে, যে থিলাগাম অতীতে কী ছিল এবং কেন থিলাগাম জেলে এসেছিল। ঠিক আছে? থিলাগাম
বাই প্রফেশন একজন অ্যাম্বুলেন্স চালক ছিল। তার কাজ ছিল দুর্ঘটনাগ্রস্ত যে কোনো ব্যক্তিকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পৌঁছে দেওয়া। সেই সুবাদে তার হাসপাতালের অনেক লোকের সাথেই পরিচয় ছিল। একদিন সে একজন আহত ব্যক্তিকে নিয়ে আসে হাসপাতালে এবং সে একজন নার্সকে ডাকতে থাকে। নার্সটি দূরে বসেছিল, কিন্তু নার্সটি তার কথা শুনতে পায় না। তারপরে থিলাগাম গিয়ে নার্সের সামনে চিৎকার করতে থাকে। তারপরে একজন সিনিয়র নার্স এসে বলে যে সেই নার্সটি থিলাগাম যাকে ডাকছে সে আসলে কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না। তখন নার্সটি যখন উঠে দাঁড়ায় তখন আমরা দেখতে পাই নার্সটি ছিল জেনিফার, এই ছবির নায়িকা অনুপমা মহেশ্বরী। জেনিফার তখন ওই পেশেন্টের সেবা করে এবং থিলাগামকে বলে, তুমি আমাকে কেন ডাকোনি, মানে ইশারাই বলে। থিলাগাম আশ্চর্য হয়ে যায় যে আমি তো অনেকবার ডেকেছিলাম। তখন জেনিফার একটা সুইচ দেখিয়ে দেয় যে এই সুইচের চাপ দিলেই জেনিফার যেখানে বসে থাকে সেখানে একটা লাইট জ্বলবে এবং জেনিফার বুঝতে পারবে যে তাকে ডাকা হচ্ছে। এরপরে থিলাগামের জেনিফারের প্রতি একটু দুর্বলতা জন্ম নেয় এবং একে অন্যের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্ক বিয়ের পরিণতি পায় এবং তারপরে তাদের একটা বাচ্চারও জন্ম হয়। এরই মধ্যে থিলাগাম যখন একদিন বাড়িতে রয়েছে তখন তার বন্ধু কাথির তাকে ফোন করে। কাথির তাকে ফোন করে জানায় যে কিছু গুন্ডা কাথিরকে মারার জন্য তাড়া করছে। থিলাগাম তার লোকেশন জেনে নেয় এবং বলে যে সে আসছে তাকে সাহায্য করার জন্য। থিলাগাম আসে, এসে দেখে রাস্তার উপর কাথিরের বাইক পড়ে আছে, কাথির নেই। তো কাথিরকে কিছু গুন্ডা একটা গোডাউনের মধ্যে নিয়ে গিয়ে তাড়া করে নিয়ে যায় এবং তাকে মারার চেষ্টা করে, কিন্তু থিলাগাম সেখানে পৌঁছে যায় এবং আমরা দেখতে পাই আম্বু এবং তার গুন্ডা বাহিনী কাথিরকে মারার চেষ্টা করছিল। থিলাগাম তাদের হাত থেকে কাথিরকে বাঁচিয়ে নেয়। কাথিরকে বাঁচিয়ে নিয়ে সে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে জেনিফার তার প্রয়োজনীয় চিকিৎসা করে। এবার থিলাগাম কাথিরকে জিজ্ঞাসা করে কেন তাকে অ্যাটাক করা হয়েছিল। কাথির তখন বলে সে অন্য জাতির একটা মেয়েকে ভালোবাসে এবং সেই মেয়েটি হচ্ছে ইন্সপেক্টর নাগালিঙ্গম, যে কিনা আজকের দিনে ডিএসপি তার বোন। ইন্সপেক্টর নাগালিঙ্গম এটা চাইছিল না তার বোনের অন্য জাতির কিংবা অন্য ছোট জাতির ছেলের সাথে মেলামেশা হোক, সেজন্য তারা কাথিরকে তার বোনের সাথে মেলামেশা করতে মানা করে, কিন্তু কাথির সেটা শোনে না। কাথির এটা বলে যে আমরা দুজনে একে অন্যকে ভালোবাসি এবং আমরা সুখে থাকব। নাগালিঙ্গম তখন মণিকাম এবং আম্বুর শরণাপন্ন হয় কাথিরকে সরিয়ে দেওয়ার জন্যে। সেই জন্যই কাথিরের উপর অ্যাটাক করা হয়। এরপরে থিলাগাম বন্ধুর পাশে দাঁড়ায়, সেই জন্যে আম্বু, মানিকাম কিংবা নাগালিঙ্গম সহজে কেউ কাথিরের ক্ষতি করতে পারছিল না। থিলাগামকে কাথিরের পাশ থেকে সরানোর জন্যে ইন্সপেক্টর নাগালিঙ্গম থিলাগামের সাথে দেখা করে এবং বলে কাথিরের থেকে দূরে থাকতে। থিলাগাম অস্বীকার করে সেটা, বলে কাথির আমার বন্ধু এবং আমি সবসময় কাথিরের পাশে থাকবো, কাথিরকে রক্ষা করব। তো ইন্সপেক্টর নাগালিঙ্গম তখন থিলাগামকে থ্রেট করে যে তুমি যদি কাথিরের সঙ্গ না ছাড়ো তাহলে তোমার ক্ষতি হবে। থিলাগাম সেটা গায়ে মাখে না। এরপরে থিলাগাম যখন একদিন বাড়িতে ছিল, ইন্সপেক্টর নাগালিঙ্গম তাকে ফোন করে, কারণ তারা প্ল্যান করে জেনিফারকে খুন করার, এবং সেটা রাস্তার মাঝখানে। ইন্সপেক্টর নাগালিঙ্গম ওভার ফোন থিলাগামকে এটা বর্ণনা করে যে জেনিফারকে কিভাবে মারা হচ্ছে। যে নেতা মারা গেছে মানিকাম, নেতার সহকারী আম্বু, তারা জেনিফারকে প্রথমে একটা ট্রাক দিয়ে অ্যাক্সিডেন্ট করায় এবং পরে তার পেটে চাকু মেরে তাকে খুন করে। যদিও থিলাগাম সেখানে পৌঁছে যায় এবং পৌঁছে যাওয়ার পরে জেনিফারকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে হাসপাতালে পৌঁছায়, কিন্তু জেনিফার মারা যায়।
এরপরে থিলাগামের বন্ধু কাথিরও মারা যায়। ইন্সপেক্টর নাগালিঙ্গম, নেতা মণিকাম এবং মণিকামের চামচা ছেগের নেতা আম্বু প্ল্যান করে থিলাগামকে তার স্ত্রী জেনিফার এবং কাথির এই দুজনের মার্ডার কেসে ফাঁসিয়ে 14 বছরের জেল করিয়ে দেয়। এটা ছিল থিলাগামের কাহিনী। জেলে আসার পরে থিলাগামের এমন সব কয়েদিদের সাথে দেখা হয় যারা মার্ডার কেসের আসামি। তাদের সাথে থিলাগাম নিজের বন্ধুত্ব বাড়ায় এবং তাদের কাছ থেকে সে শিখে নেয় যে কিভাবে তারা আলাদা আলাদা স্টাইলে মার্ডার করত এবং সে অপেক্ষা করতে থাকে। থিলাগাম প্যারোল পায়। প্যারোল এসে প্রথমে আসতে চায় না বাইরে, কিন্তু পরে ওই জেলের একজন কয়েদি কালীমুথুর সাথে সে প্ল্যান করে যে কালীমুথু যখন বাইরে যাবে ছাড়া পেয়ে, তারপরে থিলাগাম জেলের বাইরে আসবে। কালীমুথু জেল থেকে ছাড়া পায় এবং তারপরে থিলাগাম তার পেরোল অ্যাপ্লাই করে। পেরোলে বাইরে আসার পরে থিলাগাম কালীমুথুর সাথে যোগাযোগ করে। কালীমুথুকে সে একটা লাশ জোগাড় করে দেয় এবং বলে যে একটা ব্রিজের উপরে নিয়ে গিয়ে লাশটাকে এমনভাবে রাখতে যাতে সেটা দেখে মনে হয় সেটাকে মার্ডার করা হয়েছে। এই দৃশ্যটাই কিন্তু আমরা সিনেমার প্রথমে দেখতে পাই। কালীমুথু সেই লাশটা নিয়ে আসে এবং টর্চ লাইট দিয়ে এমনভাবে আঘাত করে যেন মনে হয় টর্চ লাইটের আঘাতে সে মারা গেছে। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে মণিকামকে কিভাবে হত্যা করা হয়েছিল। মণিকামকে অ্যাকচুয়ালি থিলাগামই মেরেছিল। মণিকাম যেদিন বাড়ি এসেছিল মদ খাওয়ার জন্যে, আমাদের মনে আছে হাবিলদার ভেলাকিনি এবং থিলাগাম ওই বাড়িই ছিল। মণিকান্দন যখন মণিকামকে মারার জন্যে তার সহকারী বিকিকে লাইট বন্ধ করতে বলে, লাইট বন্ধ হওয়ার পরেই মণিকামের রুমে প্রবেশ করে থিলাগাম। থিলাগামকে দেখে সে চিনতে পারে। থিলাগাম তখন মণিকামকে একটা চেয়ারের সাথে হাত পা বেঁধে নিজের কানে হেডফোন লাগিয়ে একটা টিনের স্ক্র্যাপ দিয়ে মেঝের উপর ঘষে ঘষে এমন একটা বিকট শব্দের সৃষ্টি করে যে শব্দের আওয়াজে মণিকামের কান এবং নাক দিয়ে রক্তক্ষরণ হয় এবং মণিকাম মারা যায়। এরপরে মণিকান্দন এসে সেই মৃতদেহের উপরেই ছুরিকাঘাত করে। কাহিনী আবার ফিরে আসে বর্তমানে। নন্দিনী এবার বুঝতে পারে যেহেতু থিলাগামকে মণিকাম, আম্বু এবং নাগালিঙ্গম ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছিল, থিলাগামের পরবর্তী টার্গেট ডিএসপি নাগালিঙ্গম। এর জন্যে নন্দিনী থিলাগামের বাড়িতে চারপাশে পুলিশ পাহারা বসিয়ে দেয় এবং ডিএসপি নাগালিঙ্গমকে একটা উৎসবের আয়োজনের মধ্যে এটা বলে দেয় যে থিলাগাম আপনাকে মারতে পারে, কারণ থিলাগামের সাথে আপনার শত্রুতা আছে এবং সমস্ত কাহিনী খুলে বলে। ডিএসপি এটাকে গুরুত্ব না দিলেও নন্দিনী বলে যে আপনি সাবধানে থাকবেন। তারপর নন্দিনী চলে যাওয়ার পরে ডিএসপি ওই পুলিশ অফিসারদের ইনচার্জকে ফোন করে যারা কিনা থিলাগামের বাড়িতে গার্ড দিচ্ছিল। সে বলে যে সবাইকে সেখান থেকে সরে যেতে বলো এবং তুমি থিলাগামকে একা পেয়ে তাকে এনকাউন্টার করে দাও। থিলাগাম ঘরের মধ্যে ছিল। যখন সমস্ত পুলিশ বাইরে চলে যায়, থিলাগাম তার বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। তখন যে পুলিশ অফিসার থিলাগামের বাড়িতে ছিল সে আর থিলাগামকে খুঁজে পায় না। এদিকে থিলাগাম উৎসবের মধ্যে এসে ডিএসপি নাগালিঙ্গমকে কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করে একটা মন্দিরের মধ্যে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেখানে দুজনের মধ্যে হাতাহাতি হয় এবং হাতাহাতির একটা পর্যায়ে ডিএসপি নাগালিঙ্গম খুবই আহত হয়ে পড়ে। সেই মুহূর্তে সেখানে পুলিশ চলে আসায় থিলাগাম সেখান থেকে চলে যায়। ডিএসপির এরকম দুরবস্থা দেখে নন্দিনীর সন্দেহ হয় থিলাগাম ডিএসপির এই অবস্থা করেছে এবং সে তুরন্ত থিলাগামের বাড়িতে যায় থিলাগামের এটা চেক করার জন্য যে থিলাগাম সেখানে আছে কিনা। সে গিয়ে দেখে সেখানে একজন মাত্র পুলিশ অফিসার আছে, বাকি আর কেউ নেই। দরজা বন্ধ এবং সে যখন দরজা ধাক্কা দেয় দরজার ভেতর থেকে থিলাগাম বেরিয়ে আসে। নন্দিনী বুঝতে পারলেও কিছু করতে পারে না। এরপরে
ডিএসপি নাগালিঙ্গমকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করা হয়। অ্যাম্বুলেন্স বেরিয়ে যাওয়ার পরে আরেকটা অ্যাম্বুলেন্স আসে, এসে ডিএসপি নাগালিঙ্গমের খোঁজ করতে থাকে। তখন নন্দিনী বুঝতে পারে যে অ্যাম্বুলেন্সে ডিএসপি নাগালিঙ্গমকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া করা হয়েছে সেটি অ্যাকচুয়ালি থিলাগম চালাচ্ছে। থিলাগম অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়। যেহেতু ডিএসপি গুরুতর আহত অবস্থায় ছিল, তো ডিএসপি মারা যায় অ্যাম্বুলেন্সের মধ্যেই। এবার থিলাগমের প্যারোল পিরিয়ড শেষ হয়ে যায়, সে জেলে ফিরে যায়। থিলাগমের পুরো কাহিনী নন্দিনীর জানা ছিল, কিন্তু কর্তব্যের খাতিরে সে থিলাগমের বিরুদ্ধেই ছিল, থিলাগমের এগেনস্টে দাঁড়িয়েছিল যাতে থিলাগম কোনো খুন করতে না পারে, কিন্তু সেখানে সে ব্যর্থ হয়। কিন্তু নন্দিনীর একটা সিম্প্যাথি ছিল থিলাগমের উপর, বিশেষ করে মালারের কেসটা নিয়ে, যেহেতু মালার থিলাগমকে একেবারেই পছন্দ করছিল না। এরপর থিলাগম জেলে চলে যায়। একদিন জেলে খবর আসে তার সাথে নন্দিনী দেখা করতে আসছে। নন্দিনী মিন্স পুলিশ অফিসার নন্দিনী। থিলাগম বুঝতে পারে না, সে আসে, এসে দেখে নন্দিনী দাঁড়িয়ে আছে এবং নন্দিনীর সাথে করে নিয়ে এসেছে মালারকে। এখানে আমরা বুঝতে পারি, যদিও দেখানো হয় না, যে নন্দিনী মালারকে সমস্ত ঘটনা এক্সপ্লেন করে তাকে কনভিন্স করেছে যে তার বাবার কোনো দোষ ছিল না, তার বাবা যা করেছে অবস্থার চাপে পড়ে করেছে এবং যে কেউ হলে সে হয়তো এটাই করত। মালার তার বাবার সাথে দেখা করে। এখানে একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয় মেয়ে এবং বাবার মধ্যে। থিলাগম ব্যক্তিগতভাবে নন্দিনীকে ধন্যবাদ জানায়। সিনেমার কাহিনী এখানেই শেষ। এবার আমরা একটু আলোচনা করব সিনেমার পারফরমেন্স নিয়ে। সিনেমাতে জয়ম রবি একজন রোমান্টিক হাজব্যান্ড এবং একজন অসহায় পিতা এবং একজন প্রতিশোধপ্রবণ ব্যক্তি হিসাবে প্রত্যেক জায়গায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে পেরেছে। একজন অ্যাগ্রেসিভ পুলিশ অফিসারের চরিত্রে কীর্তি সুরেশ অ্যাজ এ নন্দিনী ভালো অভিনয় করেছে। জয়ম রবির স্ত্রীর চরিত্রে অনুপমা, তার খুবই সামান্য অভিনয় ছিল, তবু যতক্ষণ অনুপমা স্ক্রিনে থাকবে সেটা দেখতে ভালোই লাগবে। মেয়ের চরিত্রে মালার ভালো অভিনয় করেছে। ডিএসপি নাগালিঙ্গম একজন কারাপ্টেড পুলিশ অফিসার, সবসময় ভালো মুখোশ পরে থেকেছে এবং সেই চরিত্র সে ভালোভাবে ফুটিয়ে তুলেছে। বাদবাকি যে সমস্ত ছোটোখাটো চরিত্র রয়েছে, বিশেষ করে যোগীবাবু কনস্টেবল ভেলাঙ্কিনি হিসাবে, মনিকাম জের চরিত্রে যে ব্যক্তি অভিনয় করেছে, আম্বু চরিত্রে অভিনয় করেছে অজয়, এবং তারা প্রত্যেকে নিজ নিজ জায়গায় ভালো অভিনয় করেছে। ডিরেকশন মোটামুটি ভালোই হয়েছে। সিনেমাটা একবার দেখার উপযোগী। সিনেমাটার কাহিনী ভালো, সিনেমাটার মধ্যে রোমাঞ্চ আছে, একটু সিনেমাটার মধ্যে ইমোশন আছে, সিনেমাটার মধ্যে অ্যাকশন আছে এবং সবথেকে বেশি আছে সেটা হচ্ছে সিনেমাটার গল্পটা খুব টাইট। কোথাও আপনার মনে হবে না যে সিনেমাটার গল্পটা লুজ হয়ে যাচ্ছে এবং তার জন্য 10 মিনিটের জন্য বিরতি নেওয়া যাক। সিনেমাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবারেই দেখতে হবে। বাকি সিনেমাটি ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব এই সিনেমাটা, যেহেতু 2-3 মাসের পুরনো হয়ে গেছে, তো এখন আর হলে না গিয়ে ওটিটিতে দেখে নেওয়াই ভালো। যদি রেটিংয়ের কথা বলা হয় তাহলে 5-এর মধ্যে 3.5 আমি প্রেফার করব। আর বাকি যে যখন দেখবে আশা করি ভালো লাগবে। এই সিনেমার কাহিনীর পর্যালোচনা এখানেই শেষ করছি। আগামীতে খুব শীঘ্রই নতুন সিনেমা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ জন্য বাই বাই। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাভ এ নাইস টাইম। থ্যাংক ইউ, গুড বাই। এবার হচ্ছে ইন্ট্রোডাকশন।